কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিচে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। ভোট চোরের তকমা পেল মোদি, যে কারণে বড় বিপদ থেকে রক্ষা পেল ভারতীয় মুসলিমরা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয় জয়কার। একদিকে মুসলিম প্রার্থীদের জয়, অন্যদিকে তৃণমূলের পরাজয়েও যেন হারতে নারাজ মমতা। ছাড়ছেন না মুখ্যমন্ত্রীর পদও, যে কারণে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই তৈরি হয়েছে থমথমে পরিস্থিতি। এতেই বড় বিপদে পড়তে যাচ্ছে বিজেপি। তবে কি এবার ক্ষমতা হারাতে বসেছে নরেন্দ্র মোদী? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন যেসব জনপ্রিয় মুসলিম প্রার্থী তাদের সম্পর্কে। তাছাড়া আরও জানাবো যে কারণে ক্ষমতা ছাড়তে নারাজ মমতা সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নওশাদ সিদ্দিকী একজন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। ৫৭,৭০০ ভোটে মুসলিম এই প্রার্থীর কাছে হেরেছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শওকত মোল্লা। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ২৬,১৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেওয়া আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের নওদা ও রেজিনগর এই দুই আসন থেকে জয়ী হয়েছেন। তিনি রেজিনগর থেকে ১,২৩,৫০০ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরদিকে নওদা আসনে ২৭,৯৪৩ ভোটে বিজেপি প্রার্থী রানা মণ্ডলকে পরাজিত করে জিতেছেন। তার এমন জয়ে রাজ্যের মুসলিম পাড়ায় যেন আনন্দ বয়ে যাচ্ছে। হুমায়ুন কবিরের এ জয় ইন্ডিয়ার মতো দেশে মুসলিমদের বড় বিজয় বলেই ধরা হচ্ছে। ফাতেমা তাহলিয়া ভারতের কেরালার একজন বিশিষ্ট তরুণী রাজনীতিক এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেত্রী। তিনি ২০২৬ সালে কেরালা বিধানসভা নির্বাচনে পেরামব্রা কেন্দ্র থেকে জয়ী হয়ে মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে রেকর্ড গড়েছেন, যা বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ভারতের মতো হিন্দুত্ববাদীদের দেশে একজন মুসলিম নারীর এ জয় পুরো ভারতের মুসলিমদের মনে আশার আলো জাগিয়েছে। তো বন্ধুরা, এবার আসি যে কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ মে ২০২৬ বিকেলবেলা কালীঘাটে এক থমথমে পরিবেশ। সাংবাদিকদের ক্যামেরা আর ফ্ল্যাশলাইটের ঝলকানির মধ্যে সংবাদ সম্মেলনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরকাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। সব চোখ তখন নিবন্ধ এক ব্যক্তির দিকে, মমতা। অনেকে ভেবেছিলেন হয়তো তিনি আজ পরাজয় স্বীকার করবেন, শান্ত স্বরে বিদেয়ী বার্তা দেবেন। কিন্তু সে ধারণাটি মুহূর্তেই ভেঙে যায়। তিনি এলেন এক হার না মানা বাঘিনীর মতো, কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন, ভাষায় বিস্ফোরণ। একের পর এক তীব্র অভিযোগে তিনি সরাসরি আক্রমণ করেন ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে। তার বক্তব্য ছিল স্পষ্ট, নির্ভীক এবং প্রচণ্ড আক্রমণাত্মক। এ জয় নৈতিক নয়, বৈধ নয়, এটি গণতন্ত্রের উপর আঘাত। তিনি দাবি করেন অন্তত ১০০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ তোলেন ইভিএম কারচুপি, কেন্দ্রীয় বাহিনীর নগ্ন হস্তক্ষেপ এবং রাতারাতি ফলাফল বদলে দেওয়ার মতো গুরুতর অনিয়মের। মুহূর্তেই সংবাদ সম্মেলন পরিণত হয় এক রাজনৈতিক বিস্ফোরণে, যেখানে পরাজয়ের নীরবতা নয় বরং প্রতিবাদের গর্জনে হয়ে ওঠে মূল সুর। মুখ্যমন্ত্রীর চেয়ার হারানোর প্রশ্নে তার কণ্ঠে বিন্দুমাত্র আক্ষেপের ছায়া ছিল না, বরং সেখানে স্পষ্ট হয়ে উঠেছিল এক নতুন যুদ্ধের প্রস্তুতি। যেন পরাজয় নয়, তিনি ঘোষণা দিচ্ছেন আরেক অধ্যায়ের সূচনা। অত্যন্ত আগ্রাসী দীপ্ত ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। আমি এখন সাধারণ মানুষ, আর কোনো অত্যাচার সহ্য করব না। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, আর এখন থেকে রাস্তাতেই থাকব। অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে রাজপথেই। এই ঘোষণা যেন মুহূর্তেই বদলে দিল রাজনৈতিক আবহ। প্রশাসনিক ক্ষমতা হারালেও লড়াইয়ের মনোভাবে যে এক চুলো কমেনি তা স্পষ্ট করে দিলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই লড়াইয়ে তিনি একা নন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতা ইতিমধ্যেই তাকে ফোন করে তার পাশে থাকার এবং এই ভোট চুরির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সবাই মমতাকে ফোন করেছেন। অখিলেশ যাদব তো আজই কলকাতায় ছুটে আসতে চেয়েছিলেন, কিন্তু মমতা তাকে আগামীকাল আসার জন্য বলেছেন। মমতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, একে একে ইন্ডিয়া জোটের সব নেতাই কলকাতায় আসবেন।
আমরা জোটকে আরও শক্তিশালী করব। এর অর্থ অত্যন্ত পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ভারতের বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে এনে দিল্লির বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধের ডাক দিচ্ছেন। মমতা কেন ইস্তফা দিলেন না? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে একাধিক সুচিন্তিত, প্রায় থ্রিলারধর্মী কৌশল। প্রথমত, আইনের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সরাসরি প্রায় 100টি আসন চুরি হওয়ার অভিযোগ তুলেছেন, তাই তিনি খুব শিগগিরই পুরো নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন, হয় ভারতের সুপ্রিম কোর্ট নয়তো হাইকোর্ট। যদি সেখানে ইভিএম কারচুপি বা ভোটে অনিয়মের সামান্যতম গ্রহণযোগ্য প্রমাণও উপস্থাপন করা যায়, তাহলে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। প্রশ্নের মুখে পড়তে পারে গোটা নির্বাচন প্রক্রিয়ায়। দ্বিতীয়ত, সাংবিধানিক ছাপ তৈরি করা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে নতুন সরকার গঠনের পথে তৈরি হয় জটিলতা। সেক্ষেত্রে রাজ্যপালকে হয় তাকে বরখাস্ত করতে হবে, নয়তো রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন। আর ঠিক এই টানাপোড়েনের পরিস্থিতি যেন কৌশলগতভাবে তৈরি করতে চাইছেন মমতা। কারণ যদি তাকে জোর করে সরানো হয়, তাহলে সেটিকে তিনি অন্যায় হিসেবে তুলে ধরে ভিকটিম কার্ড ব্যবহার করে রাজপথে বড় আন্দোলনের ডাক দিতে পারেন। মমতার এই হার না মানা অবস্থান এবং ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বড় ত্রাণের শ্বাস ফেলেছে পশ্চিমবঙ্গের 30% মুসলিম জনগোষ্ঠী। বিজেপির 207 আসনের বিশাল জয়ের পর যখন এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রাজ্যের লাখো লাখো বাংলাভাষী মুসলিম দেশ ছাড়ার প্রহর গুনছে, তখন মমতার এই একরোখা অবস্থান তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তার সিদ্ধান্তে অটল থাকতে পারেন, যদি ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে সুপ্রিম কোর্টে এই নির্বাচনকে বাতিল প্রমাণ করতে পারেন এবং রাজ্যে পুনরায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, তবে হয়তো এ যাত্রায় বাংলার মুসলিমরা তাদের ভিটেমাটি এবং নাগরিকত্ব হারানো থেকে রক্ষা পেয়ে যাবেন। শুভেন্দু অধিকারের হিন্দুত্ববাদের হাত থেকে রক্ষা পাবেন। পশ্চিমবঙ্গ এখন আক্ষরিক অর্থে এক বারদর স্তূপের উপর বসে আছে। একদিকে 207টি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসতে মরিয়া কট্টরপন্থী শুভেন্দু অধিকারী এবং দিল্লির বিজেপি নেতৃত্ব, অন্যদিকে হার না মানা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লক্ষ লক্ষ তৃণমূল কর্মী, যারা এখন রাজপথে জীবন দিতে প্রস্তুত। মমতা যদি পদত্যাগ না করেন, তাহলে কি হবে? রাজ্যপাল কি কঠোর পদক্ষেপ নেবেন? কেন্দ্র কি 356 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটবে? এই প্রশ্নগুলোই এখন ঘনীভূত হচ্ছে রাজনীতির আকাশে। ইতিহাস বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো লড়াই ছাড়া মাটি ছাড়েননি। আর এবার যখন প্রশ্ন তার রাজনৈতিক অস্তিত্ব, তখন এই সংঘাত যে বড় রূপ নেবে তা অনুমান করা কঠিন নয়। ফলাফল অনুযায়ী 293 আসনের মধ্যে 207 আসনে জয় পেয়ে বিজেপি যখন নবান্ন দখলের প্রস্তুতি নিচ্ছে, তখন মাত্র 80 আসনের সীমাবদ্ধ তৃণমূলের সামনে তৈরি হয়েছে চরম সংকট। নিয়ম অনুযায়ী রাজ্য ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও মমতা নিলেন সম্পূর্ণ ভিন্ন পথ। তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, ইস্তফার প্রশ্নই ওঠে না। এই এক হুঙ্কারে বদলে গেল পুরো সমীকরণ। কালীঘাট থেকে উঠল এমন এক রাজনৈতিক সংকেত, যা শুধু বাংলার নয়, পুরো ভারতের রাজনীতিতেই সৃষ্টি করেছে তীব্র উত্তেজনা। তো বন্ধুরা, মমতা কি পারবে তার ক্ষমতা টিকিয়ে রাখতে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।